এত পবিত্র দেখতে, দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায়। পদ্মজা বলল, আখিরাতে সম্পদ এবাদত, খাঁটি এবাদত। তুমি ভালো পদ্মজা। রানী মৃদু হেসে বলল। তার চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। পদ্মজা অপ্রস্তুত হয়ে হাসলো, বলল, এখন নামাজ করতে পারবে? তাহলে পড়ে নাও। ওই দিনটার পর আর গোসল করি নাই, আজ করবি কিন্তু। করব, আসি। আসো। পদ্মজা বেরিয়ে আসে। দরজার বাইরে পা রাখতেই রানীর কান্নার স্বর কানে আসে। পদ্মজা থমকে দাঁড়ায়, পিছন ফিরে তাকায় একবার, রানীকে দেখে। রানী হাঁটুতে মুখ লুকিয়ে কাঁদছে। পদ্মজা মনে মনে প্রার্থনা করে, আল্লাহ ক্ষমা করে দাও রানী আপাকে, শান্তির পথে ফিরে আসার রহমত দাও। বাড়ির সবাই ম্যাট্রিক পরীক্ষার ফলাফল জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমির সেই সকাল 10টায় বের হয়েছে, এখন বাজে দুপুর 3টা। লাবণ্য মিনিটে মিনিটে গ্লাস ভরে পানি খাচ্ছে আর বারবার টয়লেটে যাচ্ছে। পদ্মজা ঝিম মেরে বসে আছে। হেমলতা সবসময় পদ্মজাকে বলতেন মেট্রিক ফার্স্ট ডিভিশন পাওয়ার জন্য। পদ্মজার একবার মনে হচ্ছে সে ফার্স্ট ডিভিশন ফলাফল করবে, আরেকবার মনে হচ্ছে সেকেন্ড ডিভিশনে চলে যাবে। সে এক হাতে আঙুল দিয়ে অন্য হাতের তালু চুলকাচ্ছে। এই মুহূর্তে মাকে খুব মনে পড়ছে। কতদিন হলো দেখা হয় না। প্রথম প্রথম মায়ের জন্য প্রায় কাঁদত সে। এখন অবশ্য মানিয়ে নিয়েছে। আসরের আজান পড়েছে, এখনো ফিরেনি আমির। পদ্মজা নামাজ পড়তে চলে যায়। নামাজ পড়ে বারান্দায় এসে দাঁড়ায়। এরপর যা দেখলো, খুশিতে আত্মহারা হয়ে পড়ে সে। আমিরের সাথে হেমলতা পূর্ণা এসেছে। দুজনের পরনে কালো বোরখা। 3জন আলোকঘর পেরিয়ে অন্দরমহলের দিকে আসছে, মাথার উপর কড়া রোদ নিয়ে। মরুভূমিতে সারাদিন হাঁটার পর প্রার্থিক তৃষ্ণার্থ হয়ে পানির দেখা পেলে যেমন আনন্দ হয়, ঠিক তেমন আনন্দ হচ্ছে পদ্মজার। ইচ্ছে হচ্ছে 2 তলা থেকে ঝাঁপ দিয়ে নেমে যেতে, কিন্তু তা তো সম্ভব নয়। পদ্মজা উন্মাদের মতো দৌড়াতে থাকে। সিঁড়ি দিয়ে নামার সময় উল্টে পড়ে যেতে গিয়েও নিজেকে সামনে নিল, তবুও দৌড় থামালো না। সদর ঘরের সবাইকে তোয়াক্কা না করে বাড়ির বউ ছুটে বেরিয়ে যায়। হেমলতা কিছু বুঝে ওঠার আগেই তার নয়নের মণি ঝাঁপিয়ে পড়ে বুকে। পদ্মজার ছোঁয়া চারদিকে যেন বসন্ত শুরু হয়। পূর্ণা পদ্মজাকে দেখেই জড়িয়ে ধরে, ফুপাতে থাকলো। পদ্মজা হেমলতার বুকে মাথা রেখে পূর্ণাকে এক হাতে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো হয়ে বলল, এতদিনে আসতে মন হয়েছে তোমাদের? এভাবে পর করে দিলে আম্মা। আর পূর্ণা, তুই তো আসতে পারতি বোন। বোনকে মনে পড়ে না? শাড়ির আঁচল টেনে পদ্মজার মাথার চুল ঢেকে দিলেন হেমলতা। এরপর বললেন, মেয়ের শ্বশুরবাড়ি আসা কি এতই সোজা? তাহলে শ্বশুরবাড়ি পাঠানোর কি দরকার, যদি মা বাবা সহজে আসতে না পারে? আপা, আমার তোমাকে খুব মনে পড়েছে। পূর্ণা বাচ্চাদের মতো করে কাঁদছে। পদ্মজা পূর্ণার চোখের জল মুছে দিয়ে বলল, আমারও মনে পড়ে। হেমলতা পদ্মজার চোখের জল মুছে দিয়ে বললেন, 750 মার্ক পেয়েছিস, স্টার মার্ক, ফার্স্ট ডিভিশন। এই খুশিতে আর কাঁদিস না। পদ্মজার চোখ ভর্তি জল, গাল ঠোঁট চোখের জলে ভেজা ভেজা। এমতো অবস্থায় হাসলো, তাকে মায়াবী ভোরের শিশিরের মতো দেখায়। হেমলতা অন্দরমহলের সদর দরজার দিকে তাকিয়ে দেখেন হাওলাদার বাড়ির বাকিরা তাকিয়ে আছে। পদ্মজাকে সরিয়ে সদর দরজার দিকে এগিয়ে আসে। ফরিনা বেগমের মুখ দেখে পদ্মজার ভয় হচ্ছে। ওনার মুখ আগে আগে ছুটে, আমাকে কিছু বলবেন না তো? হেমলতা সবাইকে সালাম দিয়ে বললেন, আমির ধরে নিয়ে আসলো। মজিদ হাওলাদার বিনীত স্বরে বললেন, এই প্রথম আমাদের বাড়িতে এসেছেন। আজ আসবেন আগে জানলে গরু জবাই করে রাখতাম। হেমলতা হাসলেন, বললেন, বলেছেন এই অনেক। বললেই হবে না, করতে হবে। কয়দিন কিন্তু থেকে যাবেন। এটা বলবেন না, আজই ফিরতে হবে আমার। কিছুক্ষণ থেকে চলে যাব। প্রথমবার আসলেন আর কিছুক্ষণ থেকেই চলে যাবেন? আবার আসবো, অনেকদিন থেকে যাব। আজকের রাতটা থেকে যান না। আম্মা, আজ থেকে যাও আমার সাথে, পদ্মজা অনুরোধ করে বলল। হেমলতা হাসলেন। ফরিনা কিছু বলছেন না, ভ্রুকুটি করে দাঁড়িয়ে আছে। তিনি হেমলতাকে ভেতরে ভেতরে ভয় পান। কেমন ধারালো চোখের দৃষ্টি, যেন একবারে তাকিয়ে ভেতরে সব দেখে ফেলতে পারে। আর চোখ মুখের ভাব দেখলে মনে হয় কোনো দেশের রাজরানী। তার উপর আমির দরদ দেখে শাশুড়িকে নিয়ে এসেছে। ফরিনা বিরক্ত হচ্ছেন। হেমলতা ফরিনার দিকে তাকাতেই ফরিনা চোখ সরিয়ে নেন। হেমলতা ফরিনাকে প্রশ্ন করলেন, আপা, কথা বলছেন না যে? আমার উপস্থিতি বিরক্ত করছে খুব? হেমলতার কথায় ফরিনা সহ উপস্থিত সবাই অস্বস্তিতে পড়ে যায়। ফরিনা হাসার ব্যর্থ চেষ্টা করলেন, তারপর বললেন, কি বলছেন আপা? বিরক্ত হইতাম কেরে? এই প্রথম আইসেন, খুশি হইছি। তাই বলুন। দরজায় দাঁড়ায় গপ আর কতক্ষণ হইব, ঘরে আহেন। ফরিনা দ্রুত সটকে পড়েন। সদর ঘরে আগে আগে হেঁটে আসেন, হাঁপাতে থাকেন, বিড়বিড় করেন। মহিলা এত চালাক, সত্যি সত্যি সব বুঝা ফেলে।
হেমলতা সবার আড়ালে শাড়ির আঁচলে মুখ চেপে সেকেন্ড দুয়েক হাসলেন। হেমলতাকে হাসতে দেখে পদ্মজাও হাসলো। সবাই সদর ঘরে এসে বসে। লাবণ্য ও পদ্মজার ফলাফল দেওয়ার উপলক্ষে শিরিন শাহানাকে দাওয়াত দেওয়া হয়েছিল। তারা এখন হাওলাদার বাড়িতেই আছে। দুই বোন হেমলতা পূর্ণার জন্য নাস্তা তৈরি করতে রান্নাঘরে গেল। লাবণ্য দরজা বন্ধ করে ঘরে বসে আছে। আমির এখনো লাবণ্যর ফলাফল কাউকে বলেনি। সে সদর ঘর থেকে লাবণ্যকে ডাকলো। লাবণ্য, এই লাবণ্য, শুনছিস? এদিকে আয়, আজ তোর খবর আছে। আমিরের কথা শুনে লাবণ্যর বুকে ধুকপুকানি থেমে যায়। এক্ষুনি নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে অবস্থা। নিশ্চিত ফেল করেছে। লাবণ্য চিত হয়ে শুয়ে অপেক্ষা করতে থাকে কখন সে মারা যাবে। আমির আবার ডাকলো। বেরিয়ে আয় বলছি, নয়তো দরজা ভেঙে ঘরে ঢুকবো। তখন কিন্তু গায়ের মার বেশি পড়বে। লাবণ্য তড়িঘড়ি করে বিছানা থেকে নামে, গায়ের ওড়না ঠিক করে দরজা খুলে সদর ঘরে ঢুকতে ঢুকতে নামাজের সব সূরা পড়তে থাকে। আমির চেয়ার ছেড়ে দাঁড়াতে লাবণ্য কেঁপে ওঠে, কাঁদো কাঁদো হয়ে বলল, আগামী বছর মেট্রিকে পাশ করাম কসম। এই বছরই তো পাশ করেছিস, তাহলে আগামী বছর আবার মেট্রিক দিবি কেন? লাবণ্য চকিতে তাকালো। তার মুখটা হা হয়ে যায়। লাবণ্যর মুখের ভঙ্গি দেখে সবাই হাসলো। লাবণ্য খুশিতে কেঁদে দিল। আমির লাবণ্যকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলল, আর একটুর জন্য ফেল করিসনি। লাবণ্য হাসতে হাসতে কাঁদছে। লাবণ্যর পাগলামি দেখে আমিরও হাসছে। তখন সদর ঘরে প্রবেশ করে রিদওয়ান হাওলাদার। হেমলতা রিদওয়ানের দিকে অনুসন্ধানী দৃষ্টিতে তাকান। হেমলতার চোখে পড়তেই রিদওয়ান বিব্রত হয়ে ওঠে। চোখ সরিয়ে নেয়, একটু পরপর আর চোখে তাকিয়ে দেখে হেমলতা তখনও তীক্ষ্ণ দৃষ্টি মেলে তাকিয়ে আছে। রিদওয়ান ঘর ছেড়ে বেরিয়ে যায়। এ যেন সাপুরে ও সাপের খেলা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জান্নাত রহমান। আপনারা আমার কণ্ঠে শুনছেন আমি পদ্মজা গল্পের 47তম পর্ব, যেটা লেখিকা হচ্ছে ইলমা বেহরোজ। আমার কণ্ঠে যদি গল্পটা আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন, যাতে করে নেক্সট পর্বগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান। ইগনোর মাই মেসি ভয়েস, বিকজ ঘুম থেকে উঠেই হচ্ছে তোমাদের ভয়েস দেওয়ার জন্য আসছি। ঘুম থেকে উঠে দেখি মেসেজের উপর মেসেজ, কমেন্টের উপর কমেন্ট, যে আপু 47তম পর্ব দাও। তাই ভাবলাম আগে নিজে